আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই অনলাইন ক্লাস। তো ক্লাসটি পরিচালনায় আছি আমি আব্দুল মজিদ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাঁচরুখি বেগম আনো ডিগ্রি কলেজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে কথা বলবো, তোমাদের সামনে আমি নির্বাচন করেছি যে বিষয়টি, সেটি হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট অনুসারে, অর্থাৎ যে প্রথম যে অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে, তার জন্য যেই বিষয়গুলো নির্ধারণ করে দিয়েছে সেখান থেকে আমি কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আশা করি তোমরা এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা সেই অ্যাসাইনমেন্ট করার জন্য তোমাদের অনেকটা সহায়তা হবে এবং তোমরা সহজেই এই অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে বুঝে তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয়, সেই বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আমাদের অ্যাসাইনমেন্টে যে প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে, আমরা দেখেছি যে উৎপাদনের একটা সম্ভাবনা রেখা বিষয়বস্তু নিয়ে একটি আলোচনা করা হয়েছে বা দেওয়া হয়েছে তোমাদের। সেই ক্ষেত্রে উৎপাদনের যে বিষয়বস্তু, অর্থাৎ উৎপাদনের যে সম্ভাবনা রেখা, সেই সম্ভাবনা রেখা তোমাদের দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে যে আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা উপরে, অর্থাৎ আমাদের যে পৃথিবীতে যত প্রকারের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেগুলোর তুলনামূলক কিছু বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করা প্রয়োজন, সেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে দেয়া আছে। তো আজকে আমি প্রথম যেটা আলোচনা করব, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখলাম অর্থনৈতিক ব্যবস্থা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কি অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, বিষয়টি হলো এরকম যে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, দেশ আছে, প্রত্যেকটি দেশেই কিন্তু তাদের যে চাহিদা, অর্থাৎ তাদের যে যে মৌলিক যে সমস্যাগুলো আছে, এই যে যে মৌলিক যে সমস্যা, এই সমস্যাগুলা মূলত একই রকম, প্রায় কাছাকাছি। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে সকল সমস্যা, মৌলিক সমস্যাগুলো আছে, বিশেষ করে আর্থিক, অর্থাৎ অর্থ সম্পর্কিত যে মৌলিক সমস্যাগুলো আছে, যেমন বেকারত্ব, এটা পৃথিবীতে প্রায় সব দেশেই আছে। তারপরে আমাদের উৎপাদন ব্যবস্থা, তারপরে আয় পদ্ধতি, এই ধরনের ব্যবস্থা, আয় পদ্ধতি, তারপরে বন্টন ব্যবস্থা, উৎপাদিত যে পণ্য সামগ্রীগুলা বন্টিত হবে সেই বন্টন নীতি, তারপরে আমাদের এই যে যে উৎপাদন যে উপকরণগুলো, তাদের যে মালিকানা, এই মালিকানাগুলো কোন অবস্থায় থাকবে, আচ্ছা, পুঁজি গঠন কিভাবে হবে, এই যে যে এই ধরনের যে সমস্যাগুলা, এটা বিশ্বব্যাপী। অর্থাৎ প্রত্যেকটি দেশেই যদি সঠিক পরিকল্পনা গৃহীত না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলা জোরালোভাবে দেখা দেয়। যাদের সঠিক পরিকল্পনা বাস্তবায়িত হয়, তখন দেখা গেছে এই ধরনের সমস্যাগুলা ওই দেশে কম হয়ে থাকে। তাহলে আমরা একটা জিনিস আসলে এখান থেকে একটা যে সামারি, এই সামারিটা বুঝতে পারলাম যে আমাদের সমস্যাগুলা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু এই সমস্যাগুলা সমাধান করার জন্য আমাদের যতগুলা পদ্ধতি আছে সেগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে যে সমস্যা সমাধান করার জন্য যে উপায়গুলো আছে সেগুলা বিভিন্ন রকমের হয়। আর এই বিভিন্নতার কারণেই আমাদের পৃথিবীতে বা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে এই যে আমাদের অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা সম্পর্কে কিন্তু আমরা অবগত হলাম যে কেন আসলে বিভিন্ন প্রকারের অর্থ ব্যবস্থা, কেন আসলে বিভিন্ন প্রকারের অর্থ ব্যবস্থা পৃথিবীতে আছে। আচ্ছা, এখন এই যে অর্থ ব্যবস্থা, এই যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা বিভিন্ন প্রকারের যে হয়, তাহলে আমরা এই যে কেন হয় অর্থাৎ অর্থ ব্যবস্থার বিভিন্ন যে প্রকারভেদ সেটা আমরা পেলাম। যেমন এই যে অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা তাদের যে আর্থিক যে মৌলিক সমস্যাগুলো, এগুলো সমাধানের জন্য এক একজনের কৌশল, এক এক দেশের কৌশল এক এক রকম হয়ে থাকে। তো সেই অনুপাতেই আসলে অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থার আসলে সৃষ্টি বা অর্থ ব্যবস্থা আমাদের বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এখন আসি অর্থ ব্যবস্থাটা কি। আসলে অর্থ ব্যবস্থা হচ্ছে মানুষের যে এই যে আর্থিক যে কার্যবলীগুলো, অর্থ সম্পর্কিত যে কার্যবলী, সেই কার্যবলীগুলি পরিচালনা করার জন্য আইনগত একটা আর্থিক যে কাঠামো, এই কাঠামোটাকেই বলা হয় অর্থ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝি যে এই যে আমাদের উৎপাদনের যে উপকরণ থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা, বন্টন ব্যবস্থা, এই যে বিষয়গুলো, এগুলো তো আর্থিক বিষয়ের সাথে সম্পর্কিত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর যে আর্থিক যে একটা কাঠামো, অর্থাৎ এই যে আইনগত একটা ব্যবস্থা, আইনগত ভিত্তির মাধ্যমে যে একটা কাঠামো, আর্থিক যে একটা কাঠামো অর্থাৎ নীতিমালা যে তৈরি করা হয়, অর্থাৎ আর্থিক কার্যবলীগুলো সম্পাদন করার জন্য যে আইনগত যে নীতিমালা প্রবর্তন করা হয়, অর্থনৈতিক কাঠামো তৈরি করা হয়, সেই অর্থনৈতিক কাঠামো বা আইনগত নীতিমালাকেই বলা হবে অর্থনৈতিক ব্যবস্থা। এখন পৃথিবীতে অনেক প্রকারের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, এটা আমরা সবাই জানি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটি অর্থ ব্যবস্থা হচ্ছে, এক, আমরা দেখি ক্যাপিটালিস্টিক ইকোনমি অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এক নাম্বার, সেটাকে কি বলা হয়? ক্যাপিটালিস্টিক ইকোনমি অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দুই, কমান্ড ইকোনমি, যেটাকে বলা আমরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, আমরা নির্দেশমূলক লিখে দিলাম, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তাহলে প্রথম নাম্বার আমরা কি পেলাম? পৃথিবীতে যত প্রকারের অর্থ ব্যবস্থা রয়েছে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে চারটি অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে, এক, ক্যাপিটালিস্টিক ইকোনমি, দুই ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দুই, নির্দেশমূলক বা কমান্ড ইকোনমি। দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে আমাদের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে মিক্সড ইকোনমি বলা হয়। আমরা লিখলাম মিশ্র অর্থ ব্যবস্থা। এবং সর্বশেষ যে অর্থ ব্যবস্থা আমরা দেখতে পাই সেটি হচ্ছে আমাদের ইসলামিক অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা। শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়টি জিনিস আমরা দেখলাম যে এই যে অর্থ ব্যবস্থা, আসলে এটা হলো অর্থ সম্পর্কিত যে কার্যবলীগুলো আছে, সেই কার্যবলীগুলো আসলে আইনগতভাবে এটার কাঠামো তৈরি করা, তার যে নীতিমালা, এই নীতিমালাটাকেই বলা হয়, বা আর্থিক কাঠামো বা নীতিমালাকেই বলা হয় আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। তো পৃথিবীতে অনেক প্রকারের অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তিত রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চারটি অর্থ ব্যবস্থা সেটা আমরা দেখলাম। এক নাম্বার, সেটা কি?
আমরা জানি এক নম্বর হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি, যেটাকে আমরা বলবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। 2 আমরা কমান্ড ইকোনমি, যেটাকে বলবো আমরা নির্দেশমূলক, যেটার আরেকটি নাম আছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটি নাম হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। আমরা একটু খেয়াল করি, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিন্তু আরো অল্টারনেটিভ নাম আছে। যেমন ধনতান্ত্রিক অর্থব্যবস্থাকে যেটাকে বলি আমরা পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ ধনতান্ত্রিক অবস্থা যে কথা আমরা যদি বলা হয় পুঁজিবাদী অর্থনীতি, সেটা অনেকটা একই রকম, পুঁজিবাদী অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনীতি। 2 আমাদের নির্দেশমূলক অর্থব্যবস্থা, যেটা কমান্ড ইকোনমি যেটাকে আমরা বলবো, এই নির্দেশমূলক অর্থব্যবস্থা সেটা হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অথবা সরকারি অর্থব্যবস্থা। এই তিনটা মানে একই নামের অর্থ, অর্থাৎ এইটার একই অর্থ। তারপরে আমাদের কি আছে মিক্সড ইকোনমি, অর্থাৎ যেটাকে বলবো আমরা কি মিশ্র অর্থব্যবস্থা। 4 নম্বর যেটাকে বলি আমরা ইসলামিক অর্থব্যবস্থা, অর্থাৎ পৃথিবীতে এই 4 প্রকারের অর্থব্যবস্থা রয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের এই অর্থব্যবস্থা আমাদের অ্যাপ্লাই করা আছে। যেমন বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা আছে। আমরা যদি বলি সৌদি আরব, সেটাকে ইসলামিক অর্থব্যবস্থা প্রবর্তিত আছে। আমরা যদি চীন বলি, সেটা সরকারি অর্থব্যবস্থা আছে। আমরা যদি বলি আমেরিকাতে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বা যেটাকে বলবো আমরা কি আমরা ওই ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক ইকোনমি অ্যাপ্লাই করা আছে। তাই এই যে পৃথিবীতে বিভিন্ন প্রকারের যে অর্থব্যবস্থা সেগুলো আমরা দেখলাম। এখন আমরা এই অর্থব্যবস্থার বিভিন্ন অর্থব্যবস্থার যে প্রকারভেদ দেখলাম আমরা, এখন তাদের যে বৈশিষ্ট্য, এক একটি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এক এক রকম। তবে এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা আসলে বিভিন্ন দিক থেকে এটা বিবেচনা করা হয়। যেমন উৎপাদনের যে উপকরণ আছে, এটার একটা দিক থেকে আমাদের আলাদা করা হয় বৈশিষ্ট্যগুলা। তারপরে মুনাফা অর্জনের বিষয়টিও এখানে আসে, যে কোন মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে কি হবে না, বা সার্বিক কল্যাণের উদ্দেশ্য হবে কিনা, এই বিষয় অর্থাৎ মুনাফা অর্জনের ভিত্তিতেও এটাকে আমাদের ডিভাইড করা হয়। তারপরে বন্টন ব্যবস্থা, তারপরে ভোক্তার যে স্বাধীনতা বা উদ্যোক্তার যে স্বাধীনতা বা উদ্যোগের ক্ষেত্রে এবং ভোক্তার ক্ষেত্রে যে পার্থক্য, সেগুলো এখানে বিবেচনা করা হয়। এই যে বিষয়গুলা, এই মালিকানার ভিত্তিতে আমাদের, তারপরে ভোক্তার যে সার্বভৌম দাম প্রক্রিয়া, তারপরে আমরা বলি কি যে উৎপাদনের যে উপকরণের যে মালিকানা, এইগুলার ভিত্তিতেই কিন্তু আমাদের এই অর্থ ব্যবস্থাগুলোকে আমরা ভাগ করছি, অর্থাৎ ভাগ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে যে এই যে আমাদের 4 প্রকারের যে অর্থ ব্যবস্থা, এই 4 প্রকার অর্থ ব্যবস্থা আমরা প্রথম যেটি অর্থাৎ ক্যাপিটালিস্টিক বা ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থাটি নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা আসি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা আসি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই যে ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, এটা আসলে আমাদের কিরকম বা কাকে বলে, অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নে এই বিষয়গুলো থাকতে পারে, যে সংজ্ঞার আলোকে যেটা আর কি, যে জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, তারপরে অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার 2টি বা 3টি বৈশিষ্ট্য লিখো, অথবা এই যে আমাদের 4 প্রকারের যে অর্থ ব্যবস্থা আছে, এই 4 প্রকার অর্থ ব্যবস্থা যে কোনো 2টি বলে দিল, যে ধনতান্ত্রিক এবং পুঁজিবাদ সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মধ্যে 3টি বা 2টি পার্থক্য লিখো।
এই বিষয়গুলো তোমাদের আসতে পারে। তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু এরকম দেওয়া আছে সম্ভবত, যে এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাদের যে কি বলে, যেটা মিল এবং অমিল বা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এরকম একটা প্রশ্ন তোমাদের আছে। মানে চারটি অর্থ ব্যবস্থার মধ্যে কি কি সাদৃশ্য আর কি কি বৈসাদৃশ্য আছে, এই বিষয়গুলোর ভিতরে হয়তো কোনো একটা টপিকস তোমাদের আছে। আমি পুরোপুরি ভেঙে দিলাম না, তোমরা এই জিনিসটা বুঝে তারপরে নিয়ে নিবে। অর্থাৎ এখানে সাদৃশ্য মানে হলো কি কি মিল আছে, আর বৈসাদৃশ্য মানে হলো কি কি পার্থক্য আছে। হ্যাঁ, যদি বলে মিল কোনগুলা, তাহলে মিলগুলা লিখবা, যদি অমিল বলে কোনগুলা, অমিলগুলা লিখবা, অথবা সাদৃশ্য বা বৈসাদৃশ্য লেখা থাকতে পারে। সেটা তোমরা এই চারটি অর্থনৈতিক ব্যবস্থা ওইভাবে তোমরা বুঝে তারপরে অ্যাসাইনমেন্টটা তৈরি করবা। যাই হোক, তাহলে আমরা বললাম যে পুঁজিবাদী অর্থনীতি অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের মালিকানা ব্যক্তিগত, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা বাজার ব্যবস্থাপনার মাধ্যমে সমস্ত ব্যবসা বাণিজ্য সম্পদের মালিক ব্যক্তি মালিকানা উদ্যোগে প্রতিষ্ঠিত বা পরিচালিত হয়, তাকে আমাদের ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক ইকোনমি বলা হয়। অর্থাৎ এই যে কি বললাম আমি, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা বাজার ব্যবস্থাপনায় সম্পদের মালিক ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত বা পরিচালিত হয়, তাকে আমাদের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলা হয়, যেটাকে বলে আমরা কি ক্যাপিটালিস্টিক ইকোনমি। অর্থাৎ এই যে বললাম যে উৎপাদনের যে উপকরণ, অর্থাৎ উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন থাকবে। উৎপাদনের যে সকল উপকরণগুলো আছে, প্রাথমিক উপকরণ, আমরা ভাসমান উপকরণ, যে উপকরণই আছে, হ্যাঁ, নিমজ্জিত উপকরণ, হ্যাঁ, তারপরে স্থায়ী মূলধন যেগুলো আছে, সমস্ত উপকরণের মালিক কে থাকবে? ব্যক্তিগত থাকবে। অর্থাৎ এখানে ব্যক্তি প্রধান, যার পুঁজি আছে সেই আমাদের উৎপাদনের উপকরণগুলোর মালিক হতে পারবে, এবং স্বয়ংক্রিয়ভাবে বাজার ব্যবস্থাপনা তৈরি হবে। সেখানে সরকারি কোনো প্রকারের হস্তক্ষেপ বা পরিচালিত থাকবে না। এখানে সরকারের হয়তো বা সর্বোচ্চ কিছু নীতিমালা প্রণয়ন করে দিতে পারে, সেই প্রণয়নের ভিত্তিতে দেশের স্বার্থে আঘাত লাগে এমন কোনো মানে কর্ম প্রচেষ্টা করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতা থাকবে উদ্যোগের, অর্থাৎ একক ব্যক্তির স্বাধীনতা থাকবে, উদ্যোগের স্বাধীনতা থাকবে। সেই ক্ষেত্রে আমাদের ভোক্তার ক্ষেত্রেও স্বাধীনতা থাকবে। অর্থাৎ এই রকম ব্যবস্থাপনায় যে অর্থনৈতিক কার্য সম্পাদিত হবে তাকে আমরা কি বলবো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ যদি সার সংক্ষেপে যদি আমি বলি, তাহলে আমরা বলতে পারি ব্যক্তি মালিকানাধীন মানে অর্থ ব্যবস্থা যেখানে পরিচালিত হবে, অর্থাৎ সেইখানে মানে অর্থাৎ উৎপাদনের যে উপকরণ, এই উপকরণগুলো ব্যক্তি মালিকানাধীন থাকবে, তাহলেই ওই অর্থ ব্যবস্থাটাকে আমরা কি বলবো? আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা এই ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ এই ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, সেই ধনতান্ত্রিক যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থাটি তোমরা বুঝতে পেরেছ। এখন আসি আমরা এদের যে বৈশিষ্ট্যগুলা, অর্থাৎ এটার যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করি। 1 নাম্বার, পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। 1 নাম্বার কি বললাম? পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। যেহেতু এটা ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ এই ক্ষেত্রে যার মূলধন আছে, যার পুঁজি আছে, সে যতটুকু ইচ্ছে ততটুকু সে উৎপাদন করতে পারবে, অর্থাৎ তার পুঁজি দিয়ে সে মূলধন সংগ্রহ করতে পারবে, এবং এই যে মুনাফা লাভের আশায় সে অতিরিক্ত উৎপাদন করবে, এবং যত ইচ্ছে সে শ্রমিক নিয়োগ করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে যার পুঁজি আছে তারই আয় তৈরি হবে, সেই আমাদের যে উৎপাদনের যে প্রক্রিয়া সেটাকে সে আয়ত্ত করতে পারবে, সেটাকে সে প্রতিষ্ঠিত করতে পারবে।
সেই ক্ষেত্রে তার যে এই যে যত ইন্ডাস্ট্রি বা উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য তার অধিক বা অনেক শ্রমিকের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে সে কি করবে, সে একটা শ্রমিক নিয়োগ করবে, অর্থাৎ তার মান অনুযায়ী সে শ্রমিক নিয়োগ করবে। সে যত ইচ্ছে সে শ্রমিক নিয়োগ করতে পারবে, সেই ক্ষেত্রে সরকারিভাবে কোনো প্রকারের বাধা নিষেধ থাকবে না। তারপরে আসি আমাদের সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চকরণ। 2 নম্বর হচ্ছে আমাদের বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনা। 2 নম্বর বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা অর্থাৎ এখানে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে 1790 সনের পরবর্তী থেকে অর্থাৎ 19 শতকের পর্যন্ত, অর্থাৎ 1870 সনের পর্যন্ত এই যে শিল্প বিপ্লব ঘটে, এই শিল্প বিপ্লব ঘটার প্রেক্ষিতে যার যত পুঁজি আছে সেই পুঁজি নিয়ে কিন্তু আমাদের এই বৃহদায়তন শিল্প কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে। অর্থাৎ যে যান্ত্রিক, অর্থাৎ শিল্পের ক্ষেত্রে যে যান্ত্রিক ব্যবহার, সেই যান্ত্রিক ব্যবহারটা কিন্তু শুরু হতে থাকে। এবং যার যত পুঁজি আছে, যে যত বেশি ধনী, সে তত বড় এবং প্রসারিত আমাদের যে বৃহদায়তন যে শিল্প কারখানা সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই ধনতান্ত্রিক ব্যবস্থাপনায় অধিক লাভের আশায়, অধিক উৎপাদনের উদ্দেশ্যে আমাদের কিন্তু যার যত পুঁজি আসে সেই অনুযায়ী আমাদের কিন্তু এই শিল্প কারখানাটা তার আকার আকৃতি বহন করে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বৃহদায়তন উৎপাদন এটা আমাদের যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আসি আমি সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চকরণ। 3 নাম্বার কি, সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চকরণ। সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চকরণ। এখন আসি সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চকরণ কি। এখানে যে শিল্প কারখানাগুলো যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই কারখানাগুলোতে এক একজন শ্রমিকের যে গুণগত মান, তার যে মানদণ্ড, এই মানদণ্ড অনুসারে কিন্তু এখানে আমাদের শ্রমিকদেরকে নিয়োগ করা হয়। সেই ক্ষেত্রে আমাদের যে শ্রমের যে বিভাগ, এই শ্রম বিভাগটা সর্বোচ্চকরণ হয়ে থাকে। অর্থাৎ তার শ্রমের ধরন, শ্রমের দক্ষতা, কলা কৌশল অনুসারে সেই ক্ষেত্রে কি করা হয়, তাদের নিয়োগ করা হয়। এবং এই নিয়োগের উপরে তাদেরকে যে আয়, অর্থাৎ বেতন বা মজুরি, এই মজুরিটা তাদেরকে প্রদান করা হয়। সেই ক্ষেত্রে কি হয়, এখানে সামাজিক যে শ্রম বিভাগ সেটা সর্বোচ্চকরণ করা হয়ে থাকে। তারপরে আসি আমরা 4 নাম্বার মালিকানা, অর্থাৎ একক মালিকানা। আমরা এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আরো একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা পাই, একক মালিকানা। একক মালিকানাটা কি? আসলে আমরা জানি মালিকানাটা কিন্তু আমাদের একক মালিকানা হয়, যৌথ মালিকানা হয়, সমবায়ী মালিকানা হয়, সরকারি মালিকানা হয়। এই যে বিষয়, অর্থাৎ এইগুলা এই ক্ষেত্রে কোনোটি হবে না, অর্থাৎ যৌথ বা সমবায় ভিত্তিক অথবা আমাদের কি বললাম যে এই ধরনের মালিকানা না হয়ে শুধুমাত্র একক মালিকানা থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইচ্ছে করলে যে কেউ একজন ব্যক্তি তার নিজ উদ্যোগে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদন প্রতিষ্ঠান, কারখানা সে প্রতিষ্ঠিত করতে পারবে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেটা কি হতে পারে, পরিচালিত হতে পারে। তার যে উদ্যোগ, সেই ক্ষেত্রে এই উদ্যোগের ক্ষেত্রে কেউ বাধা নিষেধ দিতে পারবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে বাধা নিষেধ থাকবে না। তারপরে আসি আমি সম্পদের মালিকানা। এই সম্পদের মালিকানা কে থাকবে, একজন যে উদ্যোক্তা, অর্থাৎ যে উদ্যোগ গ্রহণ করবে সেই তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখানে যে উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণের মালিক থাকবে যে উদ্যোগ, অর্থাৎ যিনি উদ্যোগ গ্রহণ করেছেন, যিনি ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেই মানে ব্যবসা প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করছেন ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানই তার মালিক থাকবে। সেখানে মালিকানা থাকবে হলো
ওই ব্যক্তি বিশেষ, অর্থাৎ এইখানে সরকারি মালিকানা থাকবে না। তাহলে এইখানে কিন্তু একটা মূল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে সম্পদের যে মালিকানা, সেই মালিকানা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি থাকবে, এখানে কিন্তু সরকার এখানে মালিকানা থাকবে না। তারপরেও আসি উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগের স্বাধীনতা, তো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা আরেকটা জিনিস পেলাম কি, যে উদ্যোগের স্বাধীনতা। এক্ষেত্রে যার ক্যাপিটাল আছে বা যার পুঁজি আছে, সে ইচ্ছে করলেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা একটি কারখানা, একটি শিল্প কারখানা সে উৎপাদনের উদ্দেশ্যে সে তৈরি করার উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই ক্ষেত্রে যে কেউ, এটা যে কোনো ব্যক্তি বিশেষ যে কেউ সেটা স্বাধীন থাকবে, অর্থাৎ যে কেউ সে উদ্যোগ গ্রহণ করতে পারবে না। তারপরে হলো ভোক্তার সার্বভৌম। ভোক্তার সার্বভৌম, ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার সার্বভৌমত্ব, এই ক্ষেত্রে একজন ভোক্তা তার আয় অনুসারে, তার আর্থিক অবস্থান অনুসারে সে যতটুকু অংশ, উৎপাদিত অংশের যতটুকু অংশ সে ক্রয় করতে পারবে, যে কোনো অংশ, যে কোনো পণ্য সামগ্রী তার চাহিদা অনুযায়ী সে এখানে ক্রয় করতে পারবে, সেখানে কোনো প্রকার বাধা নিষেধ থাকবে না। তারপরে আসি আমি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, প্রিয় শিক্ষার্থীরা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে এখানে সরকার কোনো প্রকারের হস্তক্ষেপ ছাড়াই যে দাম ব্যবস্থা, অর্থাৎ চাহিদা এবং যোগানের যে সমন্বয়ে, চাহিদা এবং যোগানের যে ক্রিয়া প্রতিক্রিয়া মাধ্যমে যে দাম উদ্ভব ঘটে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ অটোমেটিক ভাবেই যে দাম নির্ধারিত হয় এবং পরিমাণটি যে নির্ধারিত হয়, সেটাই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ এখানে কোনো প্রকার মানে ব্যক্তি বিশেষ অথবা সরকারি নির্দেশনা ব্যতিরেকে চাহিদা এবং যোগানের যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে নির্ধারিত দাম এবং পরিমাণ নির্ধারিত হয়, সেই দাম এবং পরিমাণটাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলা হয়। এটি আমরা একটি ছোট্ট একটি চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, এগুলো আশা করি তোমরা তুলে ফেলেছ। আমরা যদি এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটি আমি দেখতে চাই, তাহলে দেখো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিভাবে প্রবর্তিত হয়। এটা যদি আমি একটা দাম, বা যেটাকে আমি পি ধরলাম, এটা পরিমাণ, এটাকে আমি কিউ ধরলাম, ও আচ্ছা দাম। এখন এটা হলো মূল বিন্দু। এটা যদি আমার একটি চাহিদা রেখা হয়, আমরা জানি যে চাহিদা রেখা হচ্ছে ডান দিকে নিম্নগামী, তাই না? চাহিদা রেখাটি হচ্ছে কি ডান দিকে নিম্নগামী। আচ্ছা, এই হচ্ছে চাহিদা রেখা, আর এটি হচ্ছে আমার একটি যোগান রেখা। আমরা D1 অর্থাৎ ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ। তারা পরস্পর ও এই বিন্দুতে ছেদ করে, এটাকে আমি দিলাম পি বিন্দু। সেই ক্ষেত্রে এটাকে আমি দিলাম পি নট, আর এটাকে দিলাম আমি কিউ নট। অর্থাৎ এই যে চাহিদা এবং যোগান, এটি আমরা অসংখ্যবার পড়িয়েছি। আমরা দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ যে বক্তার উদ্বৃত্ত এবং আমাদের চাহিদা এবং যে যোগানের যে চ্যাপ্টারটি ছিল, সেই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা অনেকভাবে আমরা এটা দেখার চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সেটা আমি খুব, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাদের আরও কয়েকটি পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলোকে আমরা আলোচনা করার উদ্দেশ্যে আমি সংক্ষেপে তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দুতে ক্রস করবে, যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটিকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেটাকে বলে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দুতেই আমাদের কি হয়, ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হয়। এখানে স্বয়ংক্রিয় দাম এবং পরিমাণ নির্ধারিত হবে। অর্থাৎ যেহেতু চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে,
এমতো অবস্থায় ভারসাম্য দাম হচ্ছে ওপি নট, পরিমাণ হচ্ছে ওকিউ নট। অর্থাৎ এই যে কারো কোনো প্রকারের হস্তক্ষেপ ছাড়াই কিন্তু আমাদের কি হয়েছে দাম এবং পরিমাণ নির্ধারিত, অর্থাৎ চাহিদা রেখাটা, অর্থাৎ মানুষের চাহিদাটা কতটুকু আর যোগানটা কতটুকু, এই চাহিদা এবং যোগান এদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়েছে ছেদ করেছে, যেখানে যে বিন্দুতে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে সেই বিন্দুতে হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুসারে আমাদের কি হয়েছে, আমাদের দাম হচ্ছে কত ওপি নট এবং পরিমাণ হচ্ছে ওকিউ নট। এখন কোনো কারণবশত যদি আমাদের দাম বেড়ে যায়, আমরা ধরে নিলাম দাম বেড়ে গেল ওপি টু, আমাদের দাম বেড়ে গেল, তাহলে দেখো এইখানে দুটা পয়েন্ট কিন্তু তৈরি হয়ে গেল, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, আমরা এটাকে দিলাম এফ জি, আমরা দিলাম এটা ছোট হাতে দিয়ে দিলাম এফ জি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো তো এই যে দাম কিন্তু ধরে নিলাম কোনো কারণবশত মানুষ জোর করে এই দামটা বৃদ্ধি করে দিল, তাহলে এতটুকু হচ্ছে আমার চাহিদা, অর্থাৎ পি টু এফ, এতটুকু হচ্ছে আমার কি চাহিদা, পক্ষান্তরে আর যোগান হচ্ছে কত পি টু জি, অর্থাৎ এখানে চাহিদা হচ্ছে পি টু এফ আর যোগান হচ্ছে পি টু জি, অর্থাৎ চাহিদার তুলনায় যোগানটা এফ জি পরিমাণ বেশি। এখন বাস্তবে আসো, চাহিদা কম যোগান বেশি এরকম যদি বাজারের পরিস্থিতি যদি আসা হয়, বাজারের পরিস্থিতি যদি এমন হয়, তাহলে তোমরা বাস্তবে এটা কি পরিলক্ষিত হবে, বাস্তবে কিন্তু চাহিদা কম যোগানটা অনেক বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দামটা অটোমেটিক কমে যাবে, অর্থাৎ যেই পণ্যের কথা আমরা বিবেচনা করছি সেই পণ্যটির দাম কিন্তু অটোমেটিকলি ভাবে কমে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দামটা কমে যাবে, কমে কি আসবে আমাদের এই যে ওপি নটে চলে আসবে। আবার কেউ যদি দাম অটোমেটিক কমায় দেয়, কমায় দিলে কি হলো পি ওপি ওয়ান, তাহলে সেই ক্ষেত্রে এই চিত্রে আমি আই দিলাম, এখানে কিন্তু আমাদের দুটি বিন্দু আমরা পাই, সেই ক্ষেত্রে এই পি ওয়ান এইচ এতটুকু হলো আমার যোগান এবং পি ওয়ান আই এতটুকু হলো আমার চাহিদা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, চাহিদার চেয়ে যোগানটা কম, অর্থাৎ যোগানের চেয়ে চাহিদাটা কি বেশি। বাস্তবে আসো, যদি চাহিদার চেয়ে যোগানটা যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দামটা, ওই পণ্যের দামটা কি হবে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে চাহিদার তুলনায় যোগান, যোগানের তুলনায় চাহিদা কিন্তু এইচ আই পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের যে ক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে এবং দাম বৃদ্ধি পেয়ে অটোমেটিকলি পাবে আবার কি হবে ওপি নট হবে। এটি হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অর্থাৎ কোনো প্রকারের অদৃশ্য হাত ছাড়াই আমাদের যে দাম ব্যবস্থা, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমন্বয়ে যেভাবে দাম ব্যবস্থা প্রবর্তিত হয় সেটি হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তারপরে আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের যেই পয়েন্ট হচ্ছে সেটা হলো মুনাফা অর্জন, অর্থাৎ মুনাফা অর্জন। তো খেয়াল করি, আমরা সময় হয়তো বা শেষ হয়ে গেছে, তারপর আমাদের যেহেতু প্রশ্নটা নিয়েছি আমি প্রশ্নটা পুরোপুরি শেষ করে আমরা শেষ করে দিব আর কি, ক্লাসটি শেষ করব ইনশাল্লাহ। তাহলে যাই হোক, মুনাফা অর্জন, এখানে মুনাফা অর্জন অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু আমাদের শিল্প কারখানা কেন প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ এইখানে উৎপাদনের মূল উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন। যেহেতু ব্যক্তি বিশেষ, এক্ষেত্রে ব্যক্তি বিশেষ উৎপাদন ব্যবস্থাপনা অর্থাৎ থাকার কারণে সেই ব্যক্তি সবসময় চাইবে, একজন উদ্যোক্তা সবসময় চাইবে সে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এই সর্বোচ্চ মুনাফা অর্জন করার লক্ষ্যেই বা উদ্দেশ্যেই সে কিন্তু উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ তার মূল উদ্দেশ্য হলো কি মানব কল্যাণ নয়, সেক্ষেত্রে মুনাফা সর্বোচ্চকরণ বা সর্বোচ্চ মুনাফা অর্জন করা। তারপরে হচ্ছে 10 নম্বর হচ্ছে অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা। এইখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে কেউ আমাদের উৎপাদন কার্যক্রমে বা শিল্পে প্রবেশ করতে পারবে, যে কেউ বের হতে পারবে, সেই ক্ষেত্রে সে শিল্প কারখানাগুলোর মধ্যে বা একে অন্যের সাথে অবাধ প্রতিযোগিতা লিপ্ত হতে পারবে। কে কার চেয়ে বেশি উৎপাদন, কে কার চেয়ে কম উৎপাদন, কে কার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে, কে কার চেয়ে কম দামে বিক্রয় করতে পারবে, সেই ক্ষেত্রে তাদের স্বাধীনতা এখানে থাকে। অর্থাৎ সেই ক্ষেত্রে এক একটি প্রতিষ্ঠানের সাথে আরেকটি প্রতিষ্ঠান অবাধ প্রতিযোগিতা এখানে পরিলক্ষিত হয়। তারপরে আমরা দেখতে পাই যে আয় বন্টনের অসমতা। 11 নম্বর হচ্ছে আয় বন্টনের অসমতা, অর্থাৎ এই ক্ষেত্রে আয় বন্টনের অসমতা হলো, যেহেতু এটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সেই ক্ষেত্রে যার আয় যত বেশি হবে, অর্থাৎ যার যত পুঁজি থাকবে, যার যত
পুঁজি থাকবে বা মূলধন থাকবে সে তত বেশি আয় করবে, যার যত পুঁজি কম হবে তার আয়টাও তত কম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, অর্থনৈতিক ব্যবস্থা, তার যে একটা ক্লাসিফিকেশনে আমরা পেয়েছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। যে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো আজকে আমাদের ক্লাস এখানে আমরা সমাপ্ত করতে চাচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।